হ্যালো অ্যান্ড ওয়েলকাম পোলাপান। আজকে আমরা এমসিকিউ বুস্টার সিরিজে স্থির তড়িৎ চ্যাপ্টারটা শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের ক্লাস নাম্বার 1। আমরা দুটো ক্লাসের মাধ্যমে এই চ্যাপ্টারের যত ধরনের কনসেপ্ট আছে, যত ধরনের এমসিকিউ আছে, বোর্ড স্ট্যান্ডার্ড, সবগুলো কভার করার চেষ্টা করব। তো উইদাউট এনি ফার্দার ডিলে, লেটস স্টার্ট। দেখো তো প্রথমে কি বলেছে, নিচে একটি স্থির তড়িৎ ক্ষেত্রে তিনটি চার্জ এ বি ও সি এবং কিছু বলরেখা দেখানো আছে। চার্জ তিনটির প্রকৃতি। আচ্ছা, আমরা এখানে একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি যেখান থেকে কিছু বলরেখা বেরিয়ে যাচ্ছে আর কিছু বলরেখা ভেতরে ঢুকছে কিছু চার্জের মধ্যে। দেখো, এই যে দেখো, এ চার্জ থেকে বলরেখা বেরিয়ে যাচ্ছে আর বি এবং সি চার্জে বলরেখা ঢুকছে। তো আমরা কি জানি, পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ থেকে বলরেখা বাইরে বের হয়, অর্থাৎ নির্গত হয়। এবং নেগেটিভ চার্জ থেকে বলরেখা, নেগেটিভ চার্জ থেকে না বলে যদি বলি নেগেটিভ চার্জে বলরেখা এসে আপতিত হয়, এভাবে বলতে পারি। বা নেগেটিভ চার্জের ক্ষেত্রে বলরেখাগুলো অন্তর্মুখী হয়। কি হয়? অন্তর্মুখী হয়। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে এই চার্জটা থেকে বলরেখাগুলো নির্গত হচ্ছে, তাই না? আর এক্ষেত্রে কি, ডিরেকশন গুলো ভেতরের দিকে, তাই এটাও আগত এবং এটার ক্ষেত্রেও আগত। সেই কারণে এটা হচ্ছে পজিটিভ চার্জ এবং বি এবং সি হচ্ছে নেগেটিভ চার্জ। ওকে, এখন আমরা অপশনে দেখি, এ ধনাত্মক, বি ও সি ঋণাত্মক। এ তাহলে খ উত্তর। কারো কোনো সন্দেহ আছে? সন্দেহ রাখা যাবে না। ওকে, খুবই বেসিক কনসেপ্ট, এগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করব। দ্বিতীয়ত, এক কুলম চার্জে কতগুলো, এক কুলম চার্জ কতটি ইলেকট্রনের চার্জের সমান? এই ক্ষেত্রে একটা টার্ম আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে চার্জের কোয়ান্টাইজেশন বা কোয়ান্টায়ন। বাংলায় কোয়ান্টায়ন আর ইংরেজিতে কোয়ান্টাইজেশন। চার্জের কোয়ান্টাইজেশনের শর্ত কি জানো? যে কোনো বস্তুর মধ্যে যদি কিউ পরিমাণ চার্জ থাকে, তাহলে সেটা অবশ্যই ইলেকট্রনের পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে। পূর্ণ সাংখ্যিক গুণিতক হবে, হতে পারে এটা ইলেকট্রনের যদি নেগেটিভ চার্জ হয়, যদি এটা কিউটা নেগেটিভ চার্জ হয়, আবার হতে পারে পজিটিভ, তখন আবার প্রোটনের বলবো আমরা। যদি আমরা জাস্ট এরকম রাখি তাহলে লিখবো হচ্ছে এন ই, কারণ প্রোটনের চার্জ আর নিউট্রনের চার্জ, সরি, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জ সমান, তাহলে এন ই দিতে হবে। ওকে, এই এন এখানে কি, এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কারা? 1, 2, 3, 4, ডট 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 চলতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ এই এনটা হবে একটা পূর্ণ সংখ্যা এবং অবশ্যই ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেহেতু আমরা
অলরেডি এখানে চার্জের ক্ষেত্রে ইলেকট্রনের জন্য মাইনাস আর প্লাস বলে দিলাম। যদি তুমি ইলেকট্রন বা এই জিনিসটাকে কনসিডার না করতে, তাহলে তুমি পূর্ণ সংখ্যা জেড আকারে বলতে পারতা, তখন আবার ওই জিরো চলে আসতো। এইসব ঝামেলা বাদ দাও, তুমি মনে রাখো যে ইলেকট্রন, একটা চার্জ পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেটা ইলেকট্রনের ওই 1.66 এটার পূর্ণ সংখ্যক গুণিত হবে কার, 1.6 ইন্টু সিক্স, এর বাকিটুকু বাদ দিলাম, 601 সামথিং হয়, এটা বাদ দাও, 10⁻19 কুলম। এবার আমাদের ট্রাই করে দেখতে হবে যে এখানে কোনটা অপশনের সাথে আমরা দেখতে পারি। তাহলে আমরা কি বলবো, এন ই ইকুয়াল টু 1 কুলম, এই প্রশ্ন সলভ করতে গিয়ে 1 কুলম। তাহলে এন ইকুয়াল টু কত হয়, এন ইকুয়াল টু হচ্ছে 1/E, তাই না? এবার 1/E মানে 1.6 ইন্টু 10⁻−19, তাই না? ওকে, তাহলে এবার আমাদের একটু যন্ত্র হাতে নিতে হবে, অস্ত্র ধরতে হবে। ঠিক আছে, তো সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে অস্ত্র মানে কি, অস্ত্র যন্ত্র যাই বলো না কেন, সবই হচ্ছে আমাদের একটা সাইন্টিফিক ক্যালকুলেটর। ওকে, তো এটা আমাদের কাছে থাকতে হবে, 1.6 ইন্টু 10⁻−19, যদি আমরা ক্যালকুলেটারে ইনপুট দেই তাহলে 6.25 ইন্টু 10⁻80 আসে। এতটাই। ঠিক আছে, ডান। নেক্সট, একটি বস্তুর মোট চার্জ নিচের কোনটি হতে পারে? হ্যাঁ, এই ক্ষেত্রে তোমাকে হিসেব করে দেখতে হবে যে কোন জায়গায়, এই যে দেখো, আমরা কি জানি, কিউ ইকুয়াল টু এনই, এই এনটা কি পূর্ণ সংখ্যা। তো আমাদের চেক করে দেখতে হবে কোন জায়গায় এই এনটা পূর্ণ সংখ্যা আনা সম্ভব হচ্ছে। পূর্ণ সংখ্যা, তাহলে এন ইকুয়াল টু কি বলা যায়, এন ইকুয়াল টু হচ্ছে কিউ/ই। তুমি অপশন ক এর জন্য ট্রাই করো। ক এর জন্য দেখতে গেলে কিউ কত, 3 × 10⁻−19, 1.6 ইন্টু 10⁻−19। দেখো তো এই দুইটা কাটা যায়, 3/1.6, এই জিনিসটাই কখনো পূর্ণ সংখ্যা আসে? পূর্ণ সংখ্যা নয়। পূর্ণ সংখ্যা নয়, তাহলে ক হবে না। এবার খতে আসো, খতে কত, 4 × 10⁻−19 বাই 1.6 ইন্টু 10⁻−19, হিসাব করে দেখো, 4/60, 4/1.6, এটা কি পূর্ণ সংখ্যা হবে? অবশ্যই হবে না। তুমি যদি চালাক হও, তাহলে তুমি 1.6 এর গুণিতক গুলাই খুঁজতে বের করবে। আগে দেখ করে দিই আমি একটা, নর্মালি 5.76 ইন্টু 10⁻−19 বাই 1.6 ইন্টু 10⁻19, পূর্ণ সংখ্যা নয়। এবার ঘ, লাস্ট অ্যাটেম্প, ঘ ট্রাই করো, 6.4 বাই 1.6 - 19, এই যে দেখো, 6.4/1.6 কত আসে, 4। এটা কি পূর্ণ সংখ্যা। তো এটা দ্রুত করার উপায় কি, চারটা অপশন টেস্ট করতে তো অনেক সময় লাগলো, তাই না? তো শর্টকাট হচ্ছে, শর্টকাট হচ্ছে আমরা 1.6 এর গুণিতক খুঁজবো। 1.6 এর গুণিতক কি কি হতে পারে, খেয়াল করো তো। 1.6 তাহলে কত হবে, 3.2 আসবে, তারপর 4.8 আসবে, তারপর কত আসবে বলো, 6.4 আসবে। এখন এটা 32 হতে পারে, 48 হতে পারে, 64ও হতে পারে।
ঠিক আছে, পরের টুকু বাদ বাট এই ধরনের ডিজিট গুলো আমাদের থাকতে হবে, 3 2, 4 8, 6 4, এগুলো রাখবা। তারপরে আর কত হতে পারে, 8 হতে পারে। ঠিক আছে, এমন করে চলতে থাকবে, 9.6 হবে। ওকে, এগুলো দেখবো আমরা। 10 পর্যন্ত মনে রাখলে মোটামুটি এনাফ। তাহলে 9.6 এটাই লাস্ট, এরপরে আর মনে রাখতে হবে না। যখন তুমি দেখবে 96 × 10⁻20 আছে, তাহলে বুঝে যাবা তোমার এটা চার্জটা থাকা সম্ভব। ওকে, তাহলে ঘ উত্তর। ওকে, আই হোপ ক্লিয়ার। চার্জের কোয়ান্টায়ন অনুসারে বস্তুতে কোন চার্জটি থাকা সম্ভব। আবারও ওই যে বললাম, ট্রাই করবা, দেখো তো 4.6 কোনোটা আমাদের সাথে মিলতেছে, আমাদের সাথে কেবল 3.2 মিলতেছে। আমাদের কি মিলতো, এটা যদি 4.8 হতো তাহলে মিলতো, 6.4 হতো তাহলে মিলতো, 9.6 হতো তাহলে মিলতো। কিসে মিলতো বলো তো? 4.8-এ মিলতো। তারপর এইটাতে কিসে মিলতো? 6.4 হলে মিলতো। এটাতে কিসে মিলতো? 9.6 হলে মিলতো। ওকে, ডান। কোন সমীকরণটি ভুল? E = H নিউ সত্য, এইচ এফ ফ্রিকোয়েন্সি, I = IS + IB। এই যে দেখো, এফ কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র আমরা কি জানি? কেন যেন লেখাটা হইতেছে না। কুলম্বের সূত্র, কুলম্বের সূত্র অনুসারে আমরা জানি F = 1/4 পাই এপসাইলন নট, তারপর আসে এপসাইলন আর ইন্টু Q1 Q2/d²। এটা এপসাইলন আর কেন? এটা হচ্ছে যে কোনো মাধ্যমের জন্য, শূন্য ব্যতীত অন্য মাধ্যম, ওই মাধ্যমের জন্য এটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক ভেদনযোগ্যতা। ভেদনযোগ্যতা, আর এই এপসাইলনের মান হচ্ছে 8.854 ইন্টু 10⁻⁻12 কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটাকে বলা হয় জাস্ট ভেদনযোগ্যতা, শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, বা প্রবেশ্যতাও বলা হয়। প্রবেশ্যতা। আর এই যে পুরো টার্মটা 1/4 পাই এপসাইলন নট, এই জিনিসটার মান আসে, মান বসায় দেখবা 9 × 10⁻৯ নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ঠিক আছে, এটাকে কি বলা হয় জানো? এটাকে বলা হয় কুলম্বের ধ্রুবক। একদম বেসিক সহ আলোচনা করে দিলাম যেন সিকিউ আর প্রবলেম না হয়। ঠিক আছে, এবার একটু পরে দেখবা এটার ইউনিট চাবে, পারতে হবে। ওকে, বাকি সবগুলোই সত্য, তাহলে এটা শুধু ভুল, এই জন্য এটাই এবার সঠিক উত্তর। ওকে, আই হোপ ইটস ক্লিয়ার। কুলম্বের ধ্রুবকের মান কত? ওই যে কুলম্বের ধ্রুবক, এখন 8.85, এটা কিন্তু দাগানো যাবে না। ঠিক আছে, কারণ কুলম্বের ধ্রুবকের মান কিন্তু এটাকে বলা হয় না, এটা হচ্ছে এপসাইলনের মান, এপসাইলন নটের মান এটা, আর কুলম্বের ধ্রুবক হচ্ছে এটা। ওকে, কে দিয়ে প্রকাশ করি আমরা? বড় হাতের কে, বড় হাতের কে একটু পরে ওই যে আপেক্ষিক ভেদনযোগ্যতা ওইটা দেওয়া হবে, বা তার আপাতত এটুকু মনে রাখো।
এসআই পদ্ধতিতে কুলম্বের সূত্রে সমানুপাতিক ধ্রুবকের মান কত? ওকে, কুলম্বের সূত্রে 9 × 10⁹ কোথায়? এই যে দেখো, এইটাও কিন্তু হয়, অনেকে দেখে এইটা দাগাবে, বাট দেখো এখানে কিন্তু ইউনিটটা ঠিক নেই, ঠিক না? এপসাইলন নটের একক, ওকে, একটু আগে দেখে আসছি কুলম্ব স্কোয়ার পার নিউটন পার মিটার স্কোয়ার। কোথায়? এই যে চৌম্বক তড়িৎ প্রবেশ্যতা, ওই যে একই। এটাই হচ্ছে এই যে আপেক্ষিক ভেদনযোগ্যতা, যে বললাম শূন্য মাধ্যমের ভেদনযোগ্যতা, ওইটা নিউটন কুলম্ব স্কোয়ার কোথায়, পার নিউটন পার মিটার স্কোয়ার কুলম্ব স্কোয়ার, চলবে। তড়িৎ ভেদনযোগ্যতার একক কোনটি? এই যে দেখছো কতবার আসছে এইগুলা, বারবার আসবে, এটা ইম্পর্টেন্ট। মাধ্যমের ভেদনযোগ্যতার একক নিচের কোনটি, পারবা? পার মিটার স্কোয়ার হবে। কুলম্বের সূত্রে ভেক্টর রূপ, ওকে, ভেক্টর রূপটা দেখো, স্কেলার রূপ তো জানোই। স্কেলার ইকুয়াল টু কি বলতো? প্রথমে রাখি 1/4 পাই এপসাইলন নট, তারপরে রাখি Q1 Q2/r²। বিষয়টা হচ্ছে এরকম, এখানে একটা চার্জ আছে Q1, এখানে একটা নির্দিষ্ট দূরত্বে চার্জ আছে Q2। এখন দেখো আকর্ষণ বলটা কেমন হবে, এটা থেকে এইদিকে না? আর দূরত্ব যেটা আর, আর ভেক্টরের ডিরেকশন কোথায়? আর ভেক্টরের ডিরেকশন হচ্ছে এইদিকে, ঠিক আছে? আর বল, বলের ডিরেকশন কোন দিকে? বলের ডিরেকশন কিন্তু এইদিকে, ঠিক আছে? অর্থাৎ এরা পরস্পর ঋণাত্মক। ওকে, তো তুমি চাইলে এখানে ঋণাত্মক চিহ্নটা অ্যাভয়েড করতে পারো, এখানে অ্যাভয়েড করা আছে। কারণ আমি যদি ধরি আকর্ষণ বল, তাহলে দেখো আকর্ষণ বল হইলে অটোমেটিক ডিরেকশনটা এইদিকে আসতেছে, আর আর এর ডিরেকশন এইটা। আর আর আকর্ষণ বল যখন হবে, তখন Q1 আর Q2 এর ডিরেকশন কেমন হবে, সাইন কেমন হবে, পরস্পর উল্টো। এটা পরস্পরকে মাইনাস গুলো নালিফাই করে দেয়। আর একটু ক্লিয়ার করি, এফ এর ডিরেকশন দেখো এইদিকে, আর এর ডিরেকশন, এফ এর ডিরেকশন এইদিকে, আর এর ডিরেকশন বাইরের দিকে। ওকে, তাহলে কি হবে? পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট। আর আকর্ষণ কখন হবে? যখন এই দুইটা নিজেরাও পরস্পর বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে, ঠিক না? তাহলে কি ওই মাইনাস আর এদের চিহ্নের কারণে মাইনাসটা বাদ চলে যাবে। ওকে, আর যখন বিকর্ষণ বল, তখন তুমি এফ এর মানটাও এই দিকেই যাবে, আবার আর এর মানটাও এই দিকেই যাবে, তখন তো মাইনাসও আসবে না, আর প্রশ্নই আসে না। আকর্ষণের ক্ষেত্রে মাইনাস আসলে নালিফাই হবে, আর বিকর্ষণের ক্ষেত্রে আসবেই না। ওকে, এবার দেখো, এবার আর ভেক্টর চাচ্ছ তুমি, এফ কে ভেক্টরে নিতে চাও, তাহলে কি করতে হবে? ইউনিট ভেক্টর দিয়ে গুণ করতে হবে। এবার ইউনিট ভেক্টরটা আর এর ইউনিট ভেক্টরের সমান না? তাহলে 1/4 পাই এপসাইলন, ডিরেকশন তো একই। তাহলে Q1 Q2 দেখো আর নিয়ে নিলাম, আর স্কোয়ার নিলাম। এবার দেখো তো আর ভেক্টর নিতে হবে না? ঠিক আছে, আর ভেক্টর নিবো নাকি আর ক্যাপ নিবো, এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর ক্যাপ নিবো, যেহেতু একক ভেক্টর দরকার আমাদের, এফ এর সাথে একক ভেক্টরকে গুণ করতেছি। ওকে, তাহলে একক ভেক্টর ডাইরেকশন মানে কি, আমাদের ডাইরেকশনটা দিব, ডাইরেকশন কোন দিকে, যেদিকে আর, ওই লাইন বরাবর। ওকে, তাহলে এবার এই আর মানে কি বলতো? আর ভেক্টর বাই আর। এবার দেখো তো এটাকে আর কিউব আকারে লেখা যাবে না? তাহলে ফাইনালি লিখতে পারলাম নিচে আর কিউব, আর এখানে হচ্ছে আর দিয়ে ভেক্টর। ক্যাপ কিন্তু আবার না, ক্যাপ দিলে কিন্তু এখানে টুই দিতে হবে বা স্কোয়ার দিতে হবে। ওকে, তাহলে বুঝতে পারছি। এবার দেখি কোথায় আছে অপশন এটা, এই যে নেক্সট, সমানুপাতিক ধ্রুবকের মান, এটা তো জানি, নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার। ক নম্বর দেখি অনেকে দাগায় ফেলবে, বাট ইউনিটটা আলাদা। মধ্যবর্তী দূরত্ব অসীম, মধ্যে ক্রিয়াশীল বল কত? ওকে, অসীম যদি দূরত্ব হয়, তাহলে দেখো তো এফ ইকুয়াল টু আমরা কি জানি, ধরলাম কনস্ট্যান্ট ইন্টু Q1 Q2/d²। এখন দেখো নিচে যদি থাকে ইনফাইনাইট, তাহলে এটা উপরে গিয়ে 1/∞=0 না? তাহলে অসীম দূরত্ব থাকলে বল হবে 0। দুটি চার্জের মধ্যবর্তী দূরত্ব ও 1/3 করলে কেমন হবে? ওকে, করো তুমি। F1 = কনস্ট্যান্ট নিলা, উপরে Q প্রাইম কি r², তাই না? এবার F2 = কে, উপরে কিউ, Q প্রাইম, এটা Q প্রাইম কি হয়ে গেল, ও 1/3, তার মানে r/3 হোল স্কোয়ার।
হোল স্কোয়ার। এবার একটু ক্যালকুলেট করো, থ্রিটা উপরে চলে যাবে না, নিচে নাইন আসবে, নাইনটা উপরে চলে যাবে, তাহলে নাইন ইন্টু কে ইন্টু কিউ কিউ প্রাইম বাই আর স্কোয়ার। তাহলে আলটিমেটলি কি দাঁড়ালো, নাইন ইন্টু F1, তাহলে কি 9 গুণ হবে। ওকে, তড়িৎ প্রাবল্য বনাম দূরত্ব। ওকে, সমীকরণটা কেমন, ই ইকুয়াল টু, আমরা জানি প্রাবল্যতা কাকে বলে, কোন তড়িৎ ক্ষেত্রে, এটা মনে করো একটা চার্জ রাখছি, তড়িৎ ক্ষেত্র কাকে বলে, তড়িৎ ক্ষেত্র হচ্ছে কোন চার্জ তার আশেপাশে যতটুকু জায়গা দূরে এর আকর্ষণ বা বিকর্ষণ বজায় রাখতে পারে, সেটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। মনে করলাম এ এতটুকু জায়গা বরাবর রাখতে পারে। হচ্ছে না ভালো। আচ্ছা দাঁড়াও, একটু বড় করে এঁকে দিই একবারে। এইবার এইটাই হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আর ক্ষেত্র প্রাবল্য কাকে বলে, প্রাবল্য হচ্ছে যতটুকু জায়গা জুড়ে তার অস্তিত্ব বর্তমান আছে সেখানে যদি একটা বস্তু রাখি, তাহলে সেটা যে পরিমাণ বল পাবে একক ভরের, একক ধনাত্মক আধানকে রাখলে। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু কি বলতো, এফ বাই একটা চার্জ। তাহলে এখন এফ মানে তো আমরা জানি কে কিউ1 কিউ বাই আর স্কোয়ার, যদি এখান থেকে ডিস্টেন্সটা ধরি আমরা আর, আর দূরত্বের প্রাবল্য বের করবো, বাই কিউ। তাহলে এটা দেখো তো কেটে যাচ্ছে, K কিউ বাই আর স্কোয়ার। মনে রাখার বিষয়, আমি যখন এই সূত্র ইউজ করব, ইকুয়াল টু এফ বাই কিউ, তখন এই কিউটা হচ্ছে টেস্ট চার্জ, যাকে আমরা বাইরে থেকে নিয়ে আসতেছি এক্সটার্নালি, টেক্সট চার্জ, টেস্ট চার্জ বা এক্সটার্নাল চার্জ। আবার যখন আমরা এই সূত্রটা ইউজ করব, ইকুয়াল টু কে কিউ বাই আর স্কোয়ার, এখানে এইটা কিন্তু ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ বা ফিল্ড চার্জ, এটাকে ডোমিনেটিং চার্জও বলতে পারি। এই জিনিসটা নিয়ে অনেকের মনে কনফিউশন আছে, ক্ষেত্র সৃষ্টিকারী, ক্ষেত্র সৃষ্টিকারী চার্জ। ওকে, এবার দেখো তো কেমন হচ্ছে সম্পর্কটা, ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, তাই না? তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা দূরত্বের সাথে সাথে হ্রাস পাবে, তাহলে গ্রাফটা হবে এরকম। ওকে, একটু ঢালটা খাড়া হবে, যত দূরত্ব অল্প বাড়লেও, এদিকে আঁকি আমি, দূরত্ব অল্প বাড়লে এটা অনেক বেশি ফ্ল্যাকচুয়েট করে যাবে, এরকম করে। ঠিক আছে, তাহলে এটা কোনটা, ক নম্বর। এটা এমন হয়ে গেছে, ই প্রপোর্শনাল টু 1/r এর গ্রাফটা হবে এরকম আয়তাকার অধিবৃত্ত টাইপের, বাট এটা খাড়া হবে, ঢাল বেশি হবে, এটা বেশি ঢালু হবে নিচের দিকে। ওকে, ডান। তড়িৎ প্রাবল্য দূরত্বের মধ্যকার গ্রাফ এই যে হয়ে গেছে। সি বিন্দুতে লব্ধি ক্ষেত্র প্রাবল্য কত। ওকে, খেয়াল করো, AB BC AC 3 সেন্টিমিটার করে, তাই না, 3 মিটার করে, তাহলে এটা কি সমবাহু ত্রিভুজ। তাহলে এই অ্যাঙ্গেল কত, সমবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেল যদি 60 ডিগ্রি হয়, তাহলে এই অ্যাঙ্গেলও কি 60 ডিগ্রি, 60 ডিগ্রি। এবার দেখো, ই টু, ই টু কার জন্যে, এই জিনিসটা একে এই বিন্দুতে রাখলে, প্লাস চার্জকে রাখলে বাইরের দিকে বল প্রয়োগ করবে। কেন বাইরের দিকে বল প্রয়োগ করবে, এখান থেকে একটু বলে আসি। দেখো, ধনাত্মক চার্জের জন্য প্রাবল্য হয় বাইরের দিকে, ওই যে একটু আগে যেমন বলরেখা দেখলাম বাইরে যায়, তেমন ধনাত্মক চার্জের জন্য প্রাবল্য বাইরে হয়। ভেতরের দিকে, কারণ সংজ্ঞা অনুসারে দেখছো যে একক ধনাত্মক আধানকে রাখবো, তার মানে +1 কুলম্ব চার্জকে রাখবো। এবার দেখো এটা প্লাস চার্জ, এটা +1 কুলম্ব চার্জ, কি করবে, একে বাইরের দিকে বল প্রয়োগ করবে না,
আর যদি এদিকে একটা মাইনাস চার্জকে আনতাম, মাইনাস যে কোনো একটা চার্জকে আনতাম, তাহলে কি করতো? মাইনাস চার্জকে সে আকর্ষণ করতো। তাহলে তখন কি প্রাবল্যের দিকটা কোন দিকে হয়ে যেত? প্রাবল্যের দিকটা তখন ভেতরের দিকে হয়ে যেত। সরি, একটু মিস্টেক করছি, জাস্ট এ মিনিট। দেখো প্লাসের জন্য আমার তো সংজ্ঞায় তো পরিবর্তন হচ্ছে না, আমি এখানে -1 কে আনতেই পারবো না, আমাকে আনতে হবে কি +1 কে। তাহলে এটা যদি একটা নেগেটিভ চার্জের ক্ষেত্র হইতো, সেইখানে যদি আমরা +1 কে আনতাম, কি কি হইতো তাহলে? এইখানে +1 কে আনতেছি, তাহলে কি হবে? +1টা কি ভেতরের দিকে আকর্ষিত হবে না? তাই না? এই জন্য তখন আমরা বলি মাইনাসের জন্য বলরেখা ভেতরের দিকে। ওকে, বা প্রাবল্যের দিক ডিরেকশনটা ভেতরের দিকে হবে মাইনাসে। মাইনাসটাকে এটা ক্ষেত্র সৃষ্টিকারী, ফিল্ড ক্রিয়েটিং চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ। ওকে, ফিল্ড ক্রিয়েটিং চার্জটা যদি নেগেটিভ হয়, এটা টেস্ট চার্জটা পজিটিভ নেগেটিভটা ম্যাটার করতেছে না, ফিল্ড চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জ, ফিল্ড ক্রিয়েটিং চার্জটা যদি পজিটিভ হয় তাহলে বলরেখাটা বাইরের দিকে হবে, আর ফিল্ড ক্রিয়েটিং চার্জটা যদি নেগেটিভ হয় তাহলে সেটা ভেতরের দিকে হবে। ওকে, তাহলে এবার দেখো ফিল্ড ক্রিয়েটিং চার্জটা কার, এর জন্য প্রাবল্য, এই বিন্দুতে একক ধনাত্মক আধানকে রাখতেছে, তাহলে কি বাইরের দিকে বল পাবে না? বুঝছি তো? এই জন্যই এখানে আমরা কি করতেছি, E2টাকে বাইরের দিকে নিচ্ছি, সেম কারণে E1ও বাইরের দিকে। ওকে, এবার E1 এর মান কিন্তু বের করা যায়। E1 এর মান কত হবে বলতো? E1 আর E2 এর মান ইকুয়াল হবে, এইটুক তো বুঝতেছি, এই দুইটাকে আমরা ই ধরে নিলাম, ধরতে পারি না? দুইটা মান ইকুয়াল হবে কারণ দুইটাতেই সেম চার্জ আছে এবং দূরত্বও সেম, 3 3। K কিউ/R, কে মানে কত? 9 × 10⁹ কিউ, 3 কুলম, বাই আর, আর কত? 3 স্কোয়ার, তাই না? 3 স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো, এই যে এখানকার 3 স্কোয়ার, এটা কেটে দেওয়া যায়, তাহলে কত হয়? 3 × 10⁹ এবার দেখো, দুইটা বল পরস্পর কাজ করছে 60 ডিগ্রি কোণে, তাহলে কি হবে? আমরা কি জানি, যদি দুইটা বল সমান হয়, বা যে কোনো দুইটা ভেক্টর রাশি যদি সমান হয়, তাহলে লব্ধি, রেজাল্টেন্ট, তখন কি হয় বলতো? ই টোয়াইজ ই কস α/2, মনে আছে? তাহলে বসাইলা 3 × 10⁹, সামনে একটা 2 আসবে, ইন্টু কস α/2 মানে কি 60 ডিগ্রি/2, তাই না? বা 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে দেখো তো কত হয়, 3 √3, এখান থেকে 2, আর এখানে √3/2, এই দুটো কেটে যাবে, উপরে √3 আর এই 3 মিলে 3 √3 × 10⁹। ওকে, এবার দেখো, এবার খেয়াল করো, 3 √3 মানে কত? 3 × 1.73 সামথিং। তাহলে এটা গুণ করো, কত আসে? 1.73। তুমি যদি এটাকে ধরো 17 ধরে নাও, তাহলে কত আসে? 3 × 7 = 21, তার মানে 3 × 1 = 3, 5 পয়েন্ট আসবে, 5.2, এটাই এটাই হচ্ছে গ নাম্বারটা হচ্ছে উত্তর। ওকে, ক্যালকুলেশনটা ক্যালকুলেটরে করে দেখবা তোমরা। ওকে, 5.2 ইন্টু এটাই আসবে। অথবা তোমাদের যদি এরকম একটু প্রবলেম হয় করতে এই জিনিসটা, তাহলে তোমরা নর্মালি ফর্মুলা অ্যাপ্লাই করে করবা। ফর্মুলা কি বলো তো? ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবা? E1 স্কোয়ার প্লাস E2 স্কোয়ার প্লাস 2 × E1 × E2 কজ আলফা, তারপর √ওভার দিয়ে দিলা, এটাই হচ্ছে ER এর মান, একই আসবে, সেম আসবে। নেক্সট, তড়িৎ প্রাবল্যের এসআই একক কি? বলো, তড়িৎ প্রাবল্যের এসআই একক কি? তড়িৎ প্রাবল্য কাকে বলে? এবার প্রাবল্য আর বিভবে আসি। গ্রাভিটেশনের সময় যেটা বলছিলাম প্রাবল্যের জন্য, সেটা এখানে E = -dv/dr। ঠিক আছে, সুন্দর করে ডেরিভেটিভ আকারে না লিখলে V/r আকারে লিখতে পারো। ঠিক আছে, বা V/r, ডিস্টেন্স হিসেবে ডি দিয়ে দিলাম, V/d। ওকে, তাহলে ভি এর একক কি? ভোল্ট। ভোল্ট, আর ডি কি? মিটার। তাহলে এটা হচ্ছে ভোল্ট পার মিটার।
ভোল্ট পার মিটার। ওকে। জুল পার কুলম কার একক জানো? এটা হচ্ছে বিভবের একক। বিভবের একক। ঠিক আছে, এই জুল পার কুলম এইটাকে একত্রে বলা হয় ভোল্ট। আর এমসি এটা আসলে কিছু না, এটা বাদ। এত সুষম ক্ষেত্র প্রাবল্য বিশিষ্ট বিদ্যুৎ ক্ষেত্রে একটি প্রোটনের উপর ক্রিয়াশীল বল কত? ওই যে আমরা এবার আসি, ই ইকুয়াল টু কি, এফ বাই কিউ। তাহলে এফ ইকুয়াল টু কত? ই কিউ। ই দেওয়া আছে 4 × 10⁴ ইন্টু এর প্রোটনের চার্জ, প্রোটনের চার্জ আর ইলেকট্রনের চার্জের সমান। 4 × 16 = 64, তাহলে 6.4 ইন্টু 10⁻⁻15। ওকে, 6.4 ইন্টু 10⁻⁻16 নিউটন। হ্যাঁ, প্রাবল্য কত? জিরো হবে। আর বিন্দুতে দেখো, যদি এই জায়গায় বলতো, এই জায়গায় প্রাবল্য কত হইতো? সিগমা বাই 2 এপসাইলন। এই ক্ষেত্রে কি হচ্ছে, যা প্লাস চার্জ তা মাইনাস চার্জ, এইখানে বলরেখাগুলো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, বাইরে আর কোনো কিছু থাকতেছে না। ওকে, যেরকম সমান্তরাল পাত ধারকের বাইরে আসলে কিছু থাকে না, বাইরে জিরোই হবে। এইদিকে বাইরে বললেও জিরো, এইদিকে বাইরে বললেও জিরোই হবে। ওকে, ওয়েট ওয়েট, এইদিকে বাইরে বললে জিরো হবে না, এইদিকে বাইরে বললে জিরো হবে, এখানে জিরো। একটি তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভব পার্থক্য এত, প্রাবল্য কত? ওই যে বললাম, ই ইকুয়াল টু ভি বাই ডি। ভি কত? 200 ভোল্ট। আর ডি কত? 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার, তার মানে 400 ভোল্ট পার মিটার। তড়িৎ বিভবের মাত্রা কত? এই জিনিসটা সুন্দর, এটা ইম্পর্টেন্ট ফর অ্যাডমিশনেও, এইচএসসি তো। ইভেন কলেজের পরীক্ষার জন্য। ঠিক আছে, যদি 25 বছর কেউ দেখে থাকো, তাহলে তোমাদের জন্য তো কলেজ পরীক্ষায় ভালো করতেই হবে। ওকে, এবার দেখো, তড়িৎ বিভব। তড়িৎ বিভব কাকে বলে? সেম ভাবে সংজ্ঞাটা দিব, যে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে একক ধনাত্মক আধানকে আনার জন্য যে পরিমাণ কৃতকাজ করতে হয়, তাহলে ভি ইকুয়াল টু কি, কৃতকাজ, তার মানে ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। ঠিক না? এবার এখান থেকে বের করতে হবে কাজের মাত্রা কত। কাজের মাত্রা কি, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। আবার কিউ ইকুয়াল টু তুমি কি জানো বলো তো? কিউ ইকুয়াল টু আই ইন্টু টাইম। ঠিক কি না বলো? এই যে ছোট হাতের আই দেই, কারণ তুমি জানতা আই ইকুয়াল টু কিউ বাই টি, তাহলে কিউ ইকুয়াল টু আই টি। এবার দেখো, এই আই এর যে মাত্রা, আই এর মাত্রাকে আসলে আই দেওয়া হয়। ঠিক আছে, আর টি এটা তো জানোই যে টি হবে। ঠিক না? এই জিনিসটা একটু কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি আছে, পরে বলতেছি। এই জিনিসটা বসায় দাও তুমি, আই টাইমস টি, তাহলে কি হয়, এম এল স্কোয়ার আই টি ইনভার্স 3। ঠিক আছে, এখন এখানে দেখো, তাহলে প্রশ্নে কিন্তু এই অপশনটা নাই। এটা হচ্ছে এক্সাক্ট আনসার, বাট প্রশ্নে এটা অপশনেই নেই। এই ক্ষেত্রে করণীয় কি তাহলে, এই আইটাকে তুমি এ দিয়ে রিপ্লেস করো, অ্যাম্পিয়ার দিয়ে, যদিও সঠিক না, বাট ঠেকা কাজ চালানো। পরীক্ষায় তো কিছু একটা দাগাইতে হবে, ঠিক না? এই জন্য আমরা আসলে উত্তরটা দাগাবো, এম এল স্কোয়ার টি ইনভার্স 3
অ্যাম্পিয়ার ইনভার্স ওয়ান। ওকে, দুটি চার্জিত বস্তুর মধ্যে চার্জ প্রবাহিত হতে থাকে যতক্ষণ না পর্যন্ত তাদের মধ্যে বিভবের পার্থক্য জিরো হয় অথবা বিভব সমান হয়ে যায়। ইলেকট্রন ভোল্ট কিসের একক? কাজের একক। কাজ আর শক্তি একই জিনিস। 1 ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু কত জুল জানো? 1 ইন্টু ইলেকট্রনের চার্জের সমপরিমাণ। মানে জিনিসটা হচ্ছে একক, একটা ইলেকট্রনকে কোনো তড়িৎ ক্ষেত্রে আনতে যে পরিমাণ কাজ করতে হবে সেটাই হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ওকে, তাহলে আলটিমেটলি এটা 1.6 × 10⁻¹৯ জুল। ওকে, কত জুল এই যে জিজ্ঞেস করে নিছে, 1.6 × 10⁻−19। ওকে, এটা বেশ ইন্টারেস্টিং একটা প্রবলেম। ওকে, লেটস জাম্প ইনটু ইট। এবি ইকুয়াল টু এসি ইকুয়াল টু 2 বিডি, তার মানে এই জিনিসটা হচ্ছে অর্ধেক। ওকে, তুমি এই ডিস্টেন্সটাকে ধরে নাও আর। সমস্যা আছে? মন খারাপ করবা? করো না। এবি ইকুয়াল টু এসি, তার মানে এইটা, এটা আর হইলে এটা আর। আচ্ছা আমি এক্স ধরতেছি, এক্স লেখাটা সহজ হয়। এক্স, এটাও এক্স। ঠিক আছে, তাহলে এইটুকু কত? x/2। এইটুকু কত? x/2। তোমাকে আমি পরে শর্টকাট বলে দেবো, আগে খেয়াল করো। এবিসি ত্রিভুজের এবি ইকুয়াল টু কিউবি ইকুয়াল টু প্লাস, মানে এই টু কুলম আছে বি বিন্দুতে, সি বিন্দুতে আছে হচ্ছে +4। এও ডি বিন্দুর বিভব যথাক্রমে এটা হলে ডি বিন্দুতে বিভব কত? ওকে, আগে বিভবের রাশিমালা দেখে আসি। বিভবের রাশিমালা ভি ইকুয়াল টু কি জানো? ওই যে দেখলাম ই/ডি বা ই/আর, তার মানে কে কিউ/আর। ওকে, তাহলে এই বি এর জন্য ডি বিন্দুতে, ধরো এ ও ডি বিন্দুতে বিভব। ওকে, এ বিন্দুতে যে টোটাল বিভবটা আসবে ভি এ, এবং বিভব কিন্তু স্কেলার রাশি অবশ্যই, এটা কিন্তু স্কেলার, স্কেলার রাশি। ঠিক আছে, তাহলে আমরা এ বিন্দুতে যে বিভবটা নিব সেটা কি হবে? বিভব বের করতে হলে আমরা নর্মালি সবগুলোকে যোগ করে দেই। তাহলে ভি এ ইকুয়াল টু কি হবে বলতো? কে কিউ/আর1 প্লাস কে কিউ2/আর2। সুন্দর করে তুমি কিউবি/কিউসি লিখতে পারতা, কে কিউবি/আরবি, কে বা আরবি বা যাই বলো, এক্স বি, যেটাই হোক, কে কিউসি/আরসি এরকম। তো আমি নর্মালি ওয়ানটাকে, এই পয়েন্টটা ধরলাম হচ্ছে ওয়ান, আর এই পয়েন্টটাকে ধরতেছে হচ্ছে টু। মন খারাপ করেও না। তখন মুসলাম আবার আইসা বসছে। হুম, আচ্ছা দেখো এবার, কে রাখলাম বাইরে, কিউ1/আর1, কিউ2/আর2। এবার দেখো কে, কিউ1 মানে কত? 2 কুলম, বাই দূরত্ব কত? এক্স। এ বিন্দুর জন্য এ বি এর ডিস্টেন্সটা কত? এক্স না? প্লাস এইখানে কত? 4/x। তাহলে এক্সটা যদি তুমি আসলে
লসাগু নিয়ে নাও, তাহলে কি আসে? 6k, তাই না? 6k/x। এবার তুমি আরেকটা পয়েন্টে আসো। ভিডি, ভিডি এর জন্য তুমি কি লিখবা? সেম ভাবে ফর্মুলা গুলো যদি একবারে বসায় দাও তুমি, এখানে আসবে কে 2 বাই ডিস্টেন্সটা কত, x/2, প্লাস এখানে ডিস্টেন্সটা কত, 4/x/2, আলটিমেটলি আসতেছে কত, কে ডিভাইডেড বাই এখানে আসতেছে 4/x প্লাস 8/x, এটা হচ্ছে 12k/x। এবার দেখো তো তাহলে ভিডি এটাকে কি লেখা যায়, 2 × 6k/x, বা 2 টাইমস ভিএ। ফাইনালি কি দাঁড়াইলো, ভিডি = 2 টাইমস ভিএ। এবার দেখি অপশনে আছে কিনা, ভিডি গ্রেটার দেন ভিএ, এইটাই উত্তর। অনেকে এইটা দাগাবে, বাট এইটা দাগানো যাবে না, দুটো কিন্তু আলাদা। এখন বোঝার উপায় কি, এইখানে ডিস্টেন্স এক্স, এখানে ডিস্টেন্স x/2, বাকি সব জিনিস তো একই আছে, তাহলে কি হিসাবটা দুইয়েরই হবে না? এখন দুইয়ের তো দুই দুই রকম ঘটনা হইতে পারে, হয় 2 VD = VA হবে, না হলে VD = 2 VA হবে। এবার দেখবা কোথায় বিভব বেশি হবে, এখানে নিশ্চয়ই বেশি হবে, কারণ কি এখানে ডিস্টেন্স কম, তার মানে ভিডিটাই বড়, তাহলে ভিডি বড়, এটা দেখে খ দাগাবো। আর যদি এখানে অপশন থাকতো যে VD = 2 VA, তাহলে সেটা দাগাইতাম। এই দুইয়ের অনুপাতটা কিন্তু মাথায় আনতে হবে, এত বড় ক্যালকুলেশন কিন্তু আসলে পরীক্ষার হলে করা যাবে না। ওকে, এগুলো হচ্ছে মেন্টস জিন্দেগি। আর আমি যেটা অবজারভেশন বললাম সেটা হচ্ছে, ও, আমি প্রথমে যেটা করলাম ক্যালকুলেশন, এটা হচ্ছে আম জিন্দেগি, আর তারপরে যেটা অবজারভেশনটা বুঝাইলাম সেটা হচ্ছে মেন্টস জিন্দেগি। ওকে, তো মেন্টস জিন্দেগিতে যেতে হবে। ওকে, কত চার্জ স্থাপন করলে ডি বিন্দুতে হবে এটা? ডি বিন্দুতে মোট বিভব 0 হবে। ওকে, তো দেখো তো, তিনটা দূরত্ব সমান, এই দূরত্ব যদি এক্স হয়, এটা এক্স হইলে এইটাও এক্স, এইটাও এক্স, আমি বলি নাই, এইখানেই বলছে। ওয়েট ওয়েট ওয়েট, এইগুলা এক্স বলে নাই। এডি এটা বলছে এক্স, বিডি এটা বলছে এক্স, সিডি এটা বলছে এক্স। ওকে, তাহলে তিনটার ক্ষেত্রে দূরত্ব সমান, তাহলে কি হবে, মনে রাখবা এই ক্ষেত্রে এরকম দূরত্ব যখন সমান হবে, তখন Q1 + Q2 + Q3 = 0 হলেই কেবল বিভব 0 হবে। ঠিক আছে, কারণ কি, কারণ তুমি জানো KQ1/R1 প্লাস KQ2/R2 প্লাস KQ3/R3 এমন করে চলতে থাকে। কে এগুলো কমন নাও, কে এগুলো কমন নিলে যেহেতু 0 আর দূরত্ব গুলো সমান, তাহলে জাস্ট Q1 Q2 Q3 এমন করে চলতে চলতে Qn পর্যন্ত গেলেই আসলে তাদের যোগফলটা 0 হইলেই টোটাল বিভবটাও 0 আসবে। ওকে, নর্মালি এইভাবে মনে রাখতে পারো যে Q1/R1 Q2/R2, আর যদি এগুলো সমান হয় তাহলে জাস্ট Q1 Q2 Q3। ওকে, তাহলে হিসাব করো, প্লাস 4.8 প্লাস এ, এখানে মনে করলাম এ চার্জ রাখলাম, প্লাস এ -1.6 = 0, তাহলে এখানে এ এর মান কত আসবে, -3.2। ওকে, বোঝা গেছে তো? ওকে, এইগুলা সেম ভাবে ডি বিন্দুতে কত রাখলে মাঝখানে 0 হবে, ওই যে +10। দূরত্ব সমান তো, এখান থেকে যেহেতু বর্গক্ষেত্র, এখান থেকে তিনটার দূরত্ব, এই দূরত্ব, এই দূরত্ব, চারটার দূরত্ব সেম না, দূরত্ব যখন সেম তখন জাস্ট নর্মালি +10 +15 -12 প্লাস নিলাম Q = 0, তাহলে Q = কত আসে, 15 থেকে 12 করে 3, -13 আসবে, -13 হলাম। ওকে, আর করে দিব না, বাকিগুলো নিজে করবা। আচ্ছা, এই বিন্দুতে কত রাখলে কি করব, 14 - 12 হয় কত, 2, 2 আর 6 হয় 8, -8 হবে উত্তর। ওকে, ক্যালকুলেশন করে দেখবা -8 হবে।
ওকে, এটা করো, বর্গক্ষেত্রের কেন্দ্রতে বিভব শূন্য হবে কত, প্লাস মাইনাস কিউ আছে, মাইনাস কিউ আছে, আর আছে 2 কিউ, আরেকটা ধরে নাও তুমি এক্স ইকুয়াল টু 0, ঠিক আছে? তাহলে মাইনাস কিউ প্লাস 2 কিউ প্লাস এক্স ইকুয়াল টু 0। ওকে, তাহলে যদি 0 হয়, চারটি আছে যাদের মান যথাক্রমে, আরেকটা মানও দেওয়া আছে, এটাও দেওয়াই আছে, 2 কিউ, তাহলে এখানে ধরে নাও ইকুয়াল টু 0। তাহলে দেখো তো এখানে কত আসে, এই 2 কিউ আর এই কিউ বাদ দিয়ে কিউ, আর এখানে থাকে কত, প্লাস কিউ ইকুয়াল টু 0, তাহলে কিউ ইকুয়াল টু মাইনাস কিউ, এই সম্পর্ক হইলেই কেবল 0 হবে। ওকে, বর্গক্ষেত্রে কৌণিক চতুর্থ কৌণিক বিন্দুতে, ওকে করে নাও, 5 7 12, 12 মাইনাস 15 মানে হচ্ছে -3, উত্তর হবে 3। চতুর্থ কৌণিক বিন্দুতে কত, 12 আর 10 থেকে -3 -13, ওয়েট ওয়েট, 22 -15 হয় 7, -7। ফাঁপা গোলকের কেন্দ্র হতে, এটা মনে রাখবা, ফাঁপা গোলকের কেন্দ্রে আর পৃষ্ঠে বিভব সমান হয়। চার্জিত ফাঁপা গোলক কেন্দ্রে, আচ্ছা দাঁড়াও, প্রথমে আসি বহিস্থ কোনো বিন্দুতে। এই মনে করো হচ্ছে তোমার ফাঁপা গোলকটা, এর পৃষ্ঠে চার্জ আছে কিউ, পৃষ্ঠে কিউ চার্জ আছে, কেন্দ্র থেকে আর দূরত্বে, কেন্দ্র থেকে আর বলতেছি, কেন্দ্র থেকে ডিস্টেন্সটা আর, এটা আর, আর পুরোটা হচ্ছে আর, যে ক্ষেত্রে এর কি হওয়া যাচ্ছে, আর গ্রেটার দেন আর, মানে আরটা অবশ্যই বড়, তাহলে এই বিন্দুতে যে বিভব হবে, ভি ইকুয়াল টু হবে কে কিউ বাই আর, প্রাবল্য হবে কে কিউ বাই আর স্কোয়ার। ওকে, পরে আসতেছি আবার। পৃষ্ঠের কোনো বিন্দুতে, এই বিন্দুতে যাচ্ছি। ওকে, এই ডিস্টেন্সটাই আর, এই ডিস্টেন্সটাই আর, এই বিন্দুতে যাচ্ছি, তাহলে এইটা কত, এটা কি শর্ত, আর ইকুয়াল টু হচ্ছে আর, কিউ চার্জ আছে অ্যাজ ইউজুয়াল, তাহলে এই বিন্দুতে ভি এর মানটা হবে কে কিউ বাই বড় আর। আর কেন্দ্রে ভেতরে যে কোনো বিন্দুতে, এই বিন্দু হোক, যে কোনো অবস্থানের জন্য যেখানে আর লেস দেন আর, সেই জায়গার জন্য ভি ইকুয়াল টু কে কিউ বাই আর ই হবে, বড় আর। ঠিক আছে, কি বোঝা যাচ্ছে, সারফেস আর ইনসাইড, এটাকে বললাম ভি আউটসাইড, এটাকে বললাম সারফেস, আর এটাকে বললাম ভি ইনসাইড, বা এটাকে বললাম ভি সেন্টার, যে কোনো ভি সেন্টার, ভি ইনসাইড, যে কোনো পয়েন্টে ইকুয়াল টু ভি সারফেস ইকুয়াল টু কে কিউ বাই আর। ওকে, তাহলে দেখো গ্রাফটা কেমন হচ্ছে, আর নিলাম, ভি নিলাম, তাহলে দেখো তো এইখানে যা ছিল এখানেও তা, তাই না? এই যে কেন্দ্রে, কেন্দ্রে কত, এটা 0 পয়েন্ট, কেন্দ্রে কত, কে কিউ বাই আর, কে কিউ বাই আর, সারফেসে কত, আর ডিস্টেন্সে, আর ডিস্টেন্সে কত, এটা আর পয়েন্ট, এখানেও কি সেম না? তারপরে কি হচ্ছে, তারপরে যত দূরত্ব বাড়তেছে ব্যস্তানুপাতে হ্রাস পাচ্ছে, এরকম করে। তাহলে গ্রাফ কোনটা, গ্রাফ এখানে, এটা আর একটু বাঁকা দিলে ভালো হতো, এরকম করে হচ্ছে। ওকে, ও ওয়েট, এটা মনে হয় সমানই বুঝাইছে, এই যে এইটা উত্তর। সমবিভব তলে যে কোনো দুটি বিন্দুর মধ্যে বিভব, সমবিভব তল মানে কি, যে এমন একটা সারফেস চিন্তা করো যার প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান, এটাই তো আসলে সমবিভব, তাই না? তাহলে সমবিভব তলে এই বিন্দুর বিভব যদি হয় ভি, তাহলে এইটারও ভি হবে, তাহলে ডেল ভি ইকুয়াল টু কত, 0 না?
সমবিভব তল ও তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোণ কত? 90 ডিগ্রি। সমবিভব তল মানে হইতেছে এরকম। এই যে আমরা জাস্ট একটা কার্ভ যদি চিন্তা করি এরকম, তো এই যে মনে করো একটা জাস্ট একটা বৃত্ত আঁকছি আমরা, এই বৃত্তের সারফেসে ওই যে ফাঁপা গোলক, চারিত ফাঁপা গোলক যদি চিন্তা করি তাহলে কি তার সারফেসে, তার সারফেসটা একটা সমবিভব তল। সেখান থেকে তড়িৎ ক্ষেত্র কেমনে বের হবে? এই যে এভাবে বের হবে না ইগুলা। আর এই জায়গায় একটা কাল্পনিক সারফেস চিন্তা করো, এটা কি কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে? 90 ডিগ্রি না? বুঝতে পারছি? সমবাহু তল এটা হচ্ছে 90 ডিগ্রি। দুইটি বিন্দুর বিভব সমান, এই যে বললাম চার্জিত ফাঁপা গোলক। চিত্রে কোন দুইটি বিন্দুর বিভব সমান? ওই যে বলছিলাম আউটসাইড, সরি আউটসাইড না ইনসাইড, আর সারফেসে ইকুয়াল। তাহলে ইনসাইডের দেখো সেন্টার আর সারফেস, তাহলে ও আর এতে সমান। ওকে, ভূ সংযুক্ত বস্তুতে তড়িৎ বিভব হয় শূন্য। কারণ কি? কারণ ভূ সংযোগের চিহ্নটা আগে দেখায় দেই। এরকম এই জিনিসটাতে কি বোঝায়? আমি মনে করো এখানে একটা সার্কিট টার্কিট ইত্যাদি হ্যান্ড কিছু রাখছি, ঠিক আছে? আচ্ছা, একটা ফুল সার্কিট কমপ্লিট করেই দেই না, এরকম দিছি। ভূসংযোগ মানে কি? এইখানে মনে করো অতিরিক্ত ইলেকট্রন ছিল, তাহলে কি হবে? এই অতিরিক্ত ইলেকট্রন গুলো নিচে চলে যাবে। অতিরিক্ত ইলেকট্রন কার কাজ থাকবে যদি এখানে একটা নেগেটিভ চার্জ থাকে, তাই না? আবার এমন যদি হয় এই জায়গাটা ধনাত্মক, তার মানে এই চার্জটা যদি, এই ভূসংযোগটা যদি আমরা এইখান থেকে দিই, তাহলে কি হবে? এর যে অতিরিক্ত পোটেনশিয়াল গুলো আছে, অতিরিক্ত প্রোটন গুলো আছে, এই প্রোটন গুলোকে নালিফাই করার জন্য নিচ থেকে ইলেকট্রন গুলো যাবে। তার মানে আরো সুন্দর করে বলতে গেলে, এই জায়গায় যদি পজিটিভ চার্জ থাকে, পজিটিভ চার্জ থাকে, তাহলে কি হবে? নিচ থেকে ইলেকট্রন গিয়ে একে নালিফাই করবে ভূমি থেকে। কারণ ভূমিকে ধরা হয়, গ্রাউন্ডকে বা ভূপৃষ্ঠকে ধরা হয়, ভূপৃষ্ঠ না মানে পুরো পৃথিবীকেই ধরা হয় হচ্ছে চার্জের অসীম আধার। মানে অনেক চার্জ আছে, এত চার্জ, তার মধ্যে থেকে কিছু ইলেকট্রন উপরে চলে গেলে কিছু ইলেকট্রন নিচে চলে আসলে ওর কোনো কিছু ধার্তব্যের মধ্যে আসে না। মনে করো 50,000 কোটি টাকা, 50,000 কোটি টাকার মধ্যে তুমি যদি মনে করো 10টা টাকা কাউকে দিয়ে দাও, তোমার কিছু যায় আসবে? আসবে না। তখন ইলেকট্রন গুলো এইদিকে গিয়ে এই পজিটিভ চার্জ গুলোকে কি করবে? নালিফাই করবে। নালিফাই। আবার মনে করো এই জায়গায় নেগেটিভ চার্জ ছিল, নেগেটিভ চার্জ, তাহলে কি হবে? নেগেটিভ চার্জ মানে কি? ইলেকট্রনের আধিক্য, তাই না? আধিক্য, তাহলে এই আধিক্যটা কমে ইলেকট্রন গুলো তখন এদিকে চলে আসবে, এসে অতিরিক্ত চার্জ গুলোকে নালিফাই করে দিবে। ওকে, অতিরিক্ত চার্জ গুলো নিচে চলে আসবে, এসে জিরো হয়ে যাবে। পৃথিবীর বিভব হলো অসীম, শূন্য কেউ দিব না, অসীম। চিত্র অনুযায়ী তিনটি ভিন্ন পথে, আচ্ছা চিত্রটা কি এখানে মিসিং গেছে নাকি? চিত্রটা আমি এঁকে দিচ্ছি, ওকে, নো প্রবলেম, জাস্ট একটু হোল্ড করো। এরকম ছিল আসলে। এই পথে গেছে এটা ডাব্লু, আরেকটা পথে গেছে, এই পথে W1। W2। কোন পথে কাজ বেশি? দেখো, চার্জ যখন যাবে, চার্জকে আমরা অবশ্যই স্থির বৈদ্যুতিক বলের মাধ্যমে আনবো। আর অবশ্যই স্থির বৈদ্যুতিক বলটা এক ধরনের সংরক্ষণশীল বল।
সংরক্ষণশীল বল। আর সংরক্ষণশীল বল দ্বারা কৃত কাজ পথের উপর নির্ভর করে না। এই কথাটা আগেও শুনে আসছো হয়তো। নির্ভর করে না, যেমন এইটার ক্ষেত্রে তুমি একটা বস্তুকে এইখান থেকে এইখানে নিয়ে আসো, সেটা এই দিক দিয়ে জাম্প করায় আনো, এই পথে ঘুরায় আনো, এইখানে নিচে আসলে তারপর আনলা, কিন্তু কাজ তিন ক্ষেত্রে একই হবে। কারণ এটা কি, ওইটাও ছিল মহাকর্ষ বলটাও এক ধরনের সংরক্ষণশীল বল। ওকে, তাহলে এটা কি তিন ক্ষেত্রেই কাজ সমান। 8 কুলম চার্জ এত বিভব পার্থক্য অতিক্রম করে কি পরিমাণ বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয়? ওকে, করো। আমরা কি জানি, ভি ইকুয়াল টু কি ডাব্লু বাই কিউ। ডাব্লু বাই কিউ কেন বলো তো? আমি বলেই দিছিলাম যে একক চার্জকে তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে আনতে কৃত কাজ, তাই না? তাহলে ডাব্লু ইকুয়াল টু কত, ভি কিউ। ভি কিউ, ভি দেওয়া আছে 12 ভোল্ট, আর কিউ দেওয়া আছে 8 মিলিকুলম। তাহলে 8 × 10⁻³ 8 × 96, তাহলে 0.0096। ঠিক আছে, না 0.96, সরি সরি সরি, একটা শূন্য বেশি দিয়ে দিচ্ছি। 0.96 এত জুল। নিচের কোনটি ভোল্টের সমতুল্য? ওকে, ভোল্টের সমতুল্য কোনটা? দেখো, ভি ইকুয়াল টু কি ডাব্লু বাই কিউ। ইউনিট চাইছে, ডাব্লু বাই কিউ, ডাব্লু মানে কি জুল, তাই না? আর কিউ মানে কত? তখন দেখছিলাম ইউনিট গুলা, এএস। কেন বলতো, কিউ ইকুয়াল টু আইটি না, ইউনিট গুলা, ইউনিট গুলাকে দেখাচ্ছি। তাহলে কত হবে, জুল পার এম্পিয়ার পার সেকেন্ড, ইউনিটটা জাস্ট। আধান আর বিভবের গুণফল কি, কাজ, জুল। এই যে আধান, কিউ আর ভি ইকুয়াল টু ডাব্লু না, N4। N4 বের করতে বলছে, আয় হায়, এগুলো এখন পিচ্ছি মানুষের হয়ে গেল না। 6 আর 4 হবে 2, 2, 6 মানে হচ্ছে 2, 2 এর মানে হচ্ছে 0। আমার হিসেবে তো 0 হয়। এখানে মনে হয় কোশ্চেনে একটু ভুল উঠছে, আই থিঙ্ক। -4, একটা হচ্ছে 2, এটা -2 না, এটা 2 হবে। কোশ্চেনের ভুল তুলছে আর কি। 6, -4 আর 2। তাহলে এখানে তুমি ধরে নাও, যদি কিউ হয়, কিউ +2 +6 -4 ইকুয়াল টু 0। তাহলে 10 +10 -4 ইকুয়াল টু 0, বা কিউ +6 ইকুয়াল টু 0, তাই না? কি হচ্ছে এইখানে, -4, 6 2 তো 8, ইস, কি যে ঝামেলা। 8, তাহলে এটা হবে 4, ইকুয়াল টু -4 কুলম। ওকে, আই থিঙ্ক ইটস ক্লিয়ার। উপরে ও বিন্দুতে বিভব নির্ণয়ের সমীকরণ। ওকে, দেখো তিনটা আলাদা আলাদা বিন্দুর জন্য আসছে, আমি দেখাই দিছিলাম তখন। ওই যে কে বলতাম, কে মানাই তো 1/4πε0, তাই না? এপসাইলন নট দিলে তারপর কি, কিউ এন আর এন, 1 2 3 4 করতে করতে সব আসবে। সামেশন চিহ্নতে এইখানে দিলে বেশি ভালো হইতো, কারণ এই সামনের পার্টটা তো কমন। n = 1 থেকে ইনফাইনাইট পর্যন্ত যতগুলো থাকবে ততগুলো। ঠিক আছে, ওয়ান থেকে ইনফাইনাইট না দিলাম, 1 থেকে n পর্যন্ত দিলাম। তাহলে এবার দেখো, আর এন এইটাই 4, এটা স্কোয়ার আছে,
এটা এপসাইলন আবার উপরে চলে গেছে, স্কোয়ার আছে না, ওইটা উত্তর প্রথমটাই। কোন গোলকের পৃষ্ঠে এত গানের না, এটা মানের হবে, আয় হায়। এত মানের 10টি চার সুষমভাবে ছড়িয়ে দেওয়া আছে, গোলকের ব্যাসার্ধ এত, গোলকের কেন্দ্র থেকে এত দূরত্বে বিভব। দেখো, গোলকের ব্যাসার্ধই 15, আর গোলকের কেন্দ্র থেকে 15-তে বলছে, 5-এ বলছে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 15, চাইছে হচ্ছে কেন্দ্র থেকে 5-এ, তার মানে কি এটা ইনসাইড চাইছে না? আর ইনসাইডেরটা কি সারফেস সমান না? ভি সারফেস ইকুয়াল টু কি, কে কিউ বাই আর। এবার কে মানে কত, 9 × 10⁻৯, 20 কুলম মানের 10টা চার্জ, তাহলে 20 × 10, এটা হচ্ছে মোট চার্জ, বাই আর। আর কত, আর কি 5 নিব, 15, 20 নিব না, 15 নিব, 15 সেন্টিমিটার নিব। কেন বলতো, কারণ ব্যাসার্ধ যেটা সেটাই হবে কে কিউ বাই আর। তারপরে বাকিটা ক্যালকুলেট করবো আমরা, ওকে? ক্যালকুলেট করা যাবে না? যাবে তো। এই যে মনে করো 20 আছে, একটু আস্তে আস্তে কাটাকাটি করি। 5 দিয়ে কাটলে হয় 4, 5 দিয়ে কাটলে হয় 3, এই 3 এটা দিয়ে কাটলে হয় 3। এবার এটা এখানে কেটে দিব, 2 আর এখানে কেটে দিলে হবে 7। তাহলে কত হয়, 3 × 4 = 12 × 10⁸ অথবা 1.2 × 10⁻। কি ব্যাপার, কোথাও কি ভুল করলাম ক্যালকুলেশনে? আমি চেক করি তো। ক্যালকুলেশন, ক্যালকুলেশনটা কোথায় মিস্টেক করলাম দেখো তো। আচ্ছা আচ্ছা, ইনভার্স 2 আছে না, এই 2টা উপরে গেলে পজিটিভ হবে, ওকে? প্রশ্ন, এটা প্রশ্নেই ভুল আছে। ওয়েট, ঠিক করে দিচ্ছি, প্রশ্নের অপশনগুলো একটু মিস্টেক করা আছে। এটা হবে 10⁻13, অপশনেই 13 হবে, ওকে? আর এইবার দেখো, এবার ইনভার্স টু উপরে গেলে তো যোগ হবে, তাই না? তাহলে 9 আর 1-এ 10, তারপর 11 12, তাহলে 12 × 10⁻12, এটাকে কি লেখা যায়, 1.2 × 10⁻13। এইটা উত্তর। এরপরে সমবিভব বিন্দুগুলো হলো কোনগুলো বিন্দু সমবিভব, দেখো তো, এইটা হচ্ছে প্রাবল্য। তাহলে প্রাবল্যের মধ্যে এখানে একটা কাল্পনিক তল চিন্তা করো। এবার এই তলের উপর যে যে বিন্দুগুলো আছে সেগুলো সমবিভব। কিউ পি এরা কি একই তলের উপরে আছে না? তাহলে কি ওরা সমবিভব না? আর আর এস হচ্ছে সমবিভব। তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে বিভব হচ্ছে, আচ্ছা বিভব কি, অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে আনতে কৃত কাজ। ভোল্টের তুল্য একক কোনটি, জুল পার কুলম। কারণ ভি ইকুয়াল টু কি, ডাব্লু বাই কিউ, ডাব্লুর জন্য আসতেছে জুল, আর এটার জন্য আসতেছে কুলম, তাহলে ভোল্টের জন্য আসবে জুল পার কুলম। সমান্তরাল পাত ধারকের জন্য ভি আর ডি এর সম্পর্ক চাইছে, ওকে? তো সমান্তরাল পাত ধারকের জন্য আমরা যদি ফর্মুলাটাই একটু দেখি, তাহলে এখানে আসে ভি ইকুয়াল টু ইডি। এখান থেকে কি বোঝা যায়, ভি প্রপোর্শনাল টু ডি। ঠিক আছে, তড়িৎ প্রবাহকে স্থির রাখতেছি, তাহলে ভি প্রপোর্শনাল টু ডি না? আর প্রপোর্শনাল টু মানে এটাই হচ্ছে অপশন, সরল রেখা হবে। পৃষ্ঠে বিভব 10 ভোল্ট হলে চার্জিত ফাঁপা গোলক, পৃষ্ঠে বিভব যা কেন্দ্রে বিভব তা। পরিবাহীর এত গোলকের কেন্দ্র থেকে, গোলকের কেন্দ্র থেকে, এই যে বলছে গোলকের কেন্দ্র থেকে মানে কি, ইনসাইড। ইনসাইড ইকুয়াল টু কি, সারফেস না? ইনসাইড ইকুয়াল টু যদি সারফেস হয় তাহলে কে কিউ বাই আর, ওকে? তাহলে কে মানে 9 × 10⁻৯, কিউ মানে 5 × 10⁻11 বাই
আর আর কত? আর 100 সেন্টিমিটার মানে 1 মিটার, তাহলে 5 9 45 ইন্টু 10 ইনভার্স 2 মানে 0.45 ভোল্ট। এদের মধ্যে বিভব পার্থক্য বলছে, এই যে দেখো, ই ইকুয়াল টু কি, ভি বাই ডি। তাহলে ভি ইকুয়াল টু কি, ডিই বা ইডি। এটাকে ভি বাই আরও বলা যায়, নো প্রবলেম, ইডি বলি। ই কত, 5, আর ডি কত, 10 সেন্টিমিটার মানে 0.1 মিটার, তার মানে 0.5। দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরুর মানে কি? দ্বিমেরু মানে হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ থাকবে, এবং এদের মধ্যবর্তী দূরত্বটা অতি ক্ষুদ্র হবে। ঠিক আছে, এখানে প্লাস কিউ থাকলে এখানে মাইনাস কিউ থাকবে। এবার দেখো, তাহলে 5 সমমানের হইতে হবে। 2 8 6 4, 5 5 3 7, এটা মাইনাস দিলে ভালো হইতো একটা, যাই হোক মাইনাসটা দেয়নি। তবুও আমরা সেফ জোন হিসেবে ওইটাকেই ধরবো। তড়িৎ দ্বিমেরুর ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের সম্পর্ক কি রূপ, বলো। সূত্রটা কি ছিল তড়িৎ দ্বিমেরুর সাথে? ই ইকুয়াল টু, তড়িৎ দ্বিমেরুর জন্য প্রাবল্য ই ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু পি বাই আর কিউব। একটা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক বরাবর হইলে পি বাই আর কিউব, মানে এই যে এখানে একটা চার্জ আছে, এইখানে একটা চার্জ আছে, এই জায়গা থেকে আর দূরত্বে নিব, আর দূরত্বে, তাহলে এই বিন্দুর জন্য। অথবা তুমি যদি মনে রাখতে চাও, ওই যে কজের সূত্রটা দিয়েও মনে রাখতে পারো, ওইখান থেকে বোঝা যায় যে আসলে ফর্মুলাটা কি। কজের অত বড়টা যদিও আমাদের বোর্ডের জন্য লাগে না, বাট মনে রাখতে চাইলে রাখতে পারো। এটা কার জন্য? এটা হচ্ছে অক্ষ বরাবর। দ্বিমেরুর অক্ষ মানে কি, তারা যেই লাইনে রাখা রাখা হয় এটাকে, সেইটাই। এটা মধ্যবিন্দু থেকে দূরত্বটাকে আসলে তার দূরত্ব বলা হয়। আচ্ছা, তো দেখো বোঝা যাচ্ছে আর কিউ হবে। অন্যান্য ক্ষেত্রে নর্মাল গোলক টোলক বিন্দু চার্জ ইত্যাদির জন্য 1/r স্কোয়ার, ই প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, এফ প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার, বাট এইটার ক্ষেত্রে আসে হচ্ছে আর কিউবের ব্যস্তানুপাতিক। ওকে, হ্যাঁ, এটা ফর্মুলা ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট পি বাই আর স্কোয়ার। এখন কথা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে এইরকম, আমরা ধরে নেই এদের মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে টোয়াইস এল, বুঝছো? এটা এল হইলে এটা এল, এবং বলছে অক্ষ বরাবর, অক্ষ বরাবর মানে এইখান থেকে এই ডিস্টেন্সটাকে ধরি হচ্ছে আর। এবার এই এলটা যদি অতি ক্ষুদ্র হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত আসে দেখো তো, এইটুক ডিস্টেন্স, আর মাইনাস এল, তাই না? তো ওইখান থেকে আমরা অতি ক্ষুদ্র বলে এই এলটাকে বাদ দিতে পারি, বাট এই ক্ষেত্রে বাদ না দিয়ে ফর্মুলাটা লিখছে। বাদ না দিয়ে লিখতে গেলে তখন কিন্তু আমাদেরকে এই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার লিখতে হবে, এই জিনিসটা মনে রাখবো আমরা। ফর্মুলা ফর্মুলার মতো করেই মনে রাখবো। গোলকের পরিবাহীর গোলকা গোলকাকার ধারকত্ব উহার ব্যাসার্ধের কেমন হয়? গোলকাকার পরিবাহীর ক্ষেত্রে কি হয় বলতো? ধারকত্ব হয় সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর। ঠিক আছে, তাহলে কি বর্গর, সরি, পরিবাহী ধারকত্ব তার ব্যাসার্ধের সমানুপাতিক।
নর্মালি ব্যাসার্ধের সমানুপাতিক। কোন গোলকাকার পরিবাহীর ধারকত্ব 1 ফ্যারাডে হলে এর ব্যাসার্ধ কত হবে করো। গোলকাকার, তাহলে 1 ফ্যারাডে ইকুয়াল টু 4 পাই এপসাইলন নট ইন্টু আর, বা আর ইকুয়াল টু কি 1/4 পাই এপসাইলন নট। আর এই 1/4 পাই এপসাইলন নটের মানে হচ্ছে 9 × 10⁹ এই জিনিস তো জানি আমরা। ঠিক আছে, পারা যাবে। ওকে, পৃথিবীকে 600 কিলোমিটার ব্যাসার্ধের একটি ধারক মনে করলে ধারকত্ব কত হবে। ওকে, মনে করো আমরা কি জানি, সি ইকুয়াল টু 4 পাই এপসাইলন ইন্টু আর, তাই না? তো নিলাম 4 পাই এপসাইলনের মান 8.854 × 10⁻⁻12, আর আর 6400 কিলোমিটার, তাহলে 6400 নিলাম, কিলোমিটার থেকে মিটার নিতে গেলে এটা নিলাম। ক্যালকুলেট করবা, 711 × 10⁻⁶ আসবে। তাহলে এত হচ্ছে ফ্যারাডে। এখন এই 10⁻⁶টাকে এলিমিনেট করতে চাইলে তো তোমাকে নিতে হবে মাইক্রোফ্যারাডেতে। মাইক্রোফ্যারাডে, ওকে। আরেকটা আছে, 6500 ধরলে আসবে 622, 722। ঠিক আছে, সেম ভাবে। একটি চার্জিত ধারকের সঞ্চিত শক্তির সমীকরণ হচ্ছে, সঞ্চিত শক্তির সমীকরণ বলে আমরা মনে রাখবো হচ্ছে, আমরা আগে ধারকের ধারকত্বটা আগে দেখি। সমান্তরাল পাত ধারকের জন্য সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। কে কি এখানে, কে এখানে কিন্তু কুলম্বের ধ্রুবক না। এই যে এটাকে আমরা তখন ই আর দিলাম না, এই ই আরটাই হচ্ছে এবার আপেক্ষিক ভেদন যোগ্যতা, যদি অন্য কোনো মাধ্যম থাকে, শূন্য মাধ্যম না থাকে। আপেক্ষিক ভেদন যোগ্যতা, ঠিক আছে। এবার সি ইকুয়াল টু কি কিউ/ভি, একক বিভব পার্থক্যে কতগুলো চার্জ সঞ্চিত হতে পারে। ঠিক আছে, এটাই হচ্ছে সি এর সূত্র। এবার সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু হাফ সিভি স্কোয়ার, ইউ ইকুয়াল টু হাফ কিউভি। ঠিক আছে, ইকুয়াল টু হাফ কিউ² বাই সি। এগুলা মনে রাখবো আমরা। ঠিক আছে, এখন দেখো অপশনে কোনটা আছে, হাফ সিভি স্কোয়ার। ওকে, চার্জ ধারকের শক্তির রাশিমালা হাফ কিউভি, ধারকের সঞ্চিত শক্তির ক্ষেত্রে হাফ সিভি স্কোয়ার, ইউ যে কোনো দেওয়া দেওয়া হয়। বিভব পার্থক্য স্থির থাকলে, বিভব পার্থক্য স্থির, ধারকের শক্তি তার চার্জের কি বলো, হাফ কিউভি ইকুয়াল টু ইউ। তাহলে ইউ প্রপোর্শনাল টু কিউ না, তাহলে সমানুপাতিক। সমান্তরাল পাত ধারকের দুটি পাতের দৈর্ঘ্য কোন লেখচিত্রটি সঠিক। ওই যে সমান্তরাল পাত ধারকের জন্য তো একটু আগেই দেখে আসলাম আমরা। ফর্মুলাটি কি ডেরাইভ করে দেওয়ার প্রয়োজন আছে? হালকা করে একটু দেখায় যাই যদি লাগে তোমাদের। আমরা সবসময় জানবো পাত ধারকের ক্ষেত্রে প্রাবল্য হবে সিগমা/এপসাইলন নট, এইরকম। এই যে এখানে পজিটিভ চার্জ, এই সূত্রটা আসে কোথা থেকে, গাউসের সূত্র থেকে। সিগমা/এপসাইলন নট হবে। বলরেখাগুলো এইদিকে। অভ্যন্তরে কোনো বিন্দুতে প্রাবল্য, এই বিন্দুতে একটা পয়েন্ট বললাম, এই অভ্যন্তরের বিন্দুতে প্রাবল্য সিগমা/এপসাইলন নট।
এই সিগমার সংজ্ঞা কি বলো? সিগমা ইকুয়াল টু হচ্ছে চার্জের তলমাত্রিক ঘনত্ব। তার মানে কতগুলো চার্জ আছে এই সারফেসে, এই সারফেসের এরিয়াটা হচ্ছে এ, এবং কি পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে কিউ। ঠিক আছে, তাহলে কিউ বাই এ বাই এপসাইলন নট। ঠিক আছে, তাহলে ই ইকুয়াল টু কি, কিউ বাই এ এপসাইলন নট। ঠিক আছে, আবার আমরা এটা জানি, ভি ইকুয়াল টু কি, ইডি, তাই না? তাহলে এখান থেকে কি বসানো যায়, কিউ, ভি ইকুয়াল টু হচ্ছে কিউ এ এপসাইলন নট বাই ডি। এখন এই চার্জ টার্জ ইত্যাদি সবকিছুই তো আসলে কনস্ট্যান্ট। ঠিক আছে, তো এইখান থেকে আমরা মনে রাখতে পারি যে সব যদি কনস্ট্যান্ট হয় তাহলে ভি প্রপোর্শনাল টু হয় ডি। লেখচিত্র দ্বারা সমান্তরাল পাত ধারকের বিভবের সাথে সঞ্চিত শক্তি। বিভবের সাথে সঞ্চিত শক্তি হাফ সিভি স্কোয়ার ইকুয়াল টু ইউ। তাহলে ইউ প্রপোর্শনাল টু কি, ভি স্কোয়ার না, তার মানে গ্রাফটা হবে এক্সপোনেনশিয়াল। ওকে, এবার চার্জের শক্তি ঘনত্ব যাবে নিচের কোন সমীকরণের সাহায্যে? ওই শক্তি ঘনত্বর কথা যে বলছে, সেম, একই কথা। শক্তি ঘনত্ব মানে বোঝায় একক আয়তনের শক্তি। এটাকে বলে শক্তি ঘনত্ব। ওই যে স্থিতিস্থাপকতা পড়ে আসছি না, সেম। শক্তি ঘনত্ব মানে একক আয়তনে সঞ্চিত শক্তি। সেটা সূত্র কি, হাফ এপসাইলন নট ই স্কোয়ার। এটা মনে রাখবো আমরা, সূত্র এটা। তুল্য ধারকত্ব কত? আচ্ছা, এবার আসে তুল্য ধারকত্বের বিষয়ে। প্রথমে আসি সমান্তরালের জন্য। সমান্তরাল কখন হয় বুঝবো, যখন দুইটা ধারকেই একই বিভব পার্থক্যের মধ্যে অ্যাড করা থাকবে। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইরকম। এক্স একটা পয়েন্ট, ওয়াই একটা পয়েন্ট, দেখো তো, এইটারও দুই প্রান্ত এক্স ওয়াই এ, এইটারও দুই প্রান্ত এক্স ওয়াই এ। তাহলে এই দুইটাকে আমরা আসলে বলবো এরা সমবিভব প্রান্তের মাঝে মধ্যে যুক্ত আছে, আলাদা আলাদা। এ যেই এ যেই বিভব পার্থক্যে, এও সেই বিভব পার্থক্যে, সেই জন্য এরা হচ্ছে সমান্তরাল। আর সমান্তরালের ক্ষেত্রে জাস্ট সিম্পলি গুণ হয়, সরি, সিম্পলি যোগ হয়। সিপি ইকুয়াল টু সি 1 প্লাস সি 2 প্লাস সি 3 প্লাস ডট 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 চলতেই থাকবে। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে শ্রেণী। মানে বি- তোমার রোধের যে অ্যারেঞ্জমেন্ট পড়ছো, রোধের ঠিক উল্টো এটা। শ্রেণীর ক্ষেত্রে কি হবে, শ্রেণী মানে কি একটার পর একটা যুক্ত আছে। এটার ক্ষেত্রে হবে 1/CS, সিরিজ। সিরিজ বলতে এস বোঝাইতেছি। 1/C1 প্লাস 1/C2 প্লাস 1/C3 প্লাস ডট 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 প্লাস 1/CN। এখন এইখান থেকে লেখা যায়, যদি দুইটা হয়, জাস্ট দুইটা থাকে, জাস্ট যদি দুইটা থাকে সি 1 আর সি 2, দুইটার জন্য, দুইটার জন্য রোধে কি পড়ছিলাম, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 না? তো এইটা এইখানেও সেম, দুইটার জন্য সিএস ইকুয়াল টু হবে সি 1 ইন্টু সি 2 বাই সি 1 প্লাস সি 2। আর দুইটা যদি মানে সমান হয়, দুইটার মান সমান হলে রোধের জন্য কি পড়ছি, আর ইকুয়াল টু R/2।
তার মানে এখানেও হবে সি ইকুয়াল টু সি বাই টু, সি এস ইকুয়াল টু সি বাই টু। ঠিক আছে, তাহলে এবার দেখো এরা কি অবস্থায় আছে। এই দুইটা আছে সমান্তরাল, এইটার এটা কি আছে সমান্তরালে, তাহলে এই দুইটা আমরা নর্মালি কি করব, যোগ করব, সমান্তরাল মানেই যোগ। 0.0102 কত হবে, 0.03। আবার দেখো এই 0.03 আর এরা কি আছে শ্রেণীতে আছে, আর শ্রেণীতে থাকলে কি হয়, সমমানের শ্রেণী, তাহলে কি হবে অর্ধেক হয়ে যাবে। তার মানে হবে 0.015 মাইক্রোফ্যারাডে, অর্ধেক হয়ে যাবে। তারপরে এই যে 2 আর 1 এরা কি অবস্থায় আছে, সমান্তরাল, সমান্তরাল মানে 2 + 1 ইকুয়াল টু 3। এই যে এরকম করে লিখবো 2 প্যারালাল 1, তারপর হচ্ছে সিরিজ 3 মাইক্রোফ্যারাডে। ঠিক আছে, তাহলে এখান থেকে আসবে 3 সিরিজ 3, এটা আসবে তাহলে কত, 3/2 বা 1.5। ওকে, ওকে, এরা খেয়াল করো প্রত্যেকটা ধারকের হচ্ছে 3 মাইক্রোফ্যারাড, তার মানে এইটাও 3 এইটাও 3 এই দুইটা খেয়াল করো, এই দুইটা ধারকত্ব, এই দুইটা সমান্তরালে আছে না, সমান্তরালে থাকলে কি হবে, যোগ হবে না। এই যে এই দুইটা সমান্তরাল আছে, দেখো এই পয়েন্ট এই পয়েন্ট, এইটা আছে এই পয়েন্টে, এক মাথায় এই পয়েন্টে, এইটা আরেক মাথায় এই পয়েন্টে, এইটার জন্য এক মাথায় এই পয়েন্টে, আরেক মাথায় এই পয়েন্টে। তাহলে এই জিনিসকে লেখা যাবে 3/2 না 6 আকারে লিখতে হবে, 6। তারপরে এখানে অলরেডি একটা 3 আছেই, তারপরে আবার এখানে একটা সমান্তরাল। এই 3 আর 6 এরা করলে কি আসবে, 3 আর 6 করলে 3 × 6 = 18/9, 6 × 3 / 6 + 3 আসবে হচ্ছে 2, 3 × 18/9 2 আসবে। তাহলে এখানে দেখো, এখানে থাকলো 2 আর উপরে আছে 3, 2 আর 3, তাহলে এটা কত হবে 5। আই হোপ ইটস অলসো ক্লিয়ার। এবার দেখো সমান্তরাল আছে, কত হবে, যোগ হবে, যোগ হলে 2 2 হবে 4, 4 আর 4 হয়ে যাবে কত, অর্ধেক হয়ে যাবে, তাহলে হচ্ছে 2 মাইক্রোফ্যারাডে। ওকে, মধ্যকার তুল্য ধারকত্ব। এবার দেখো তো কি হবে, এটা দেখে অনেক পেঁচানো মনে হচ্ছে বাট কিছুই না, এটা সবগুলো দেখো তো শ্রেণীতে না, শ্রেণীতে, তাহলে কত, 5টা ধারক আছে তাই না, 1 2 3 4 5টা, তাহলে কত হবে শ্রেণীতে থাকলে, দুইটা থাকলে হয় সমমানের, সমমানের দুইটা থাকলে হয় c/2, তাহলে সমমানের যদি 5টা থাকে তাহলে কত হবে c/5। শেষ। সমমানের তুল্য ধারকত্ব হবে CS = C/N। ওকে, তাহলে উত্তর কত, c/5। সিপি অনুপাত সিএক্স, এই যে এইটা হচ্ছে প্যারালালে আছে তো এইটাই সিপি, তাহলে কি করব, এটা কত হবে 7 আর 3 = 10, আর এটা কত হবে 5 × 2 / 5 + 2, তার মানে 10/7। তাহলে সিপি সিপি হচ্ছে 10, আর এটা অনুপাত হচ্ছে 10/7। ওকে, তাহলে এটা কত আসবে, 7 দিয়ে গুণ করে দিলে 7:1, এটাই উত্তর। সংযুক্তির সর্বমোট তুল্য ধারকত্ব সবগুলাই 2 করে, তাহলে এই যে 2 2 আর এই 2 যোগ করে হয়ে যাবে কত 4, 4 আর 2 করলে 4 × 2 /
4+2, তাহলে 4 × 2 = 8 বাই 6 ইকুয়াল টু হচ্ছে কত? 4/3 ইকুয়াল টু 1.33। দুটি পাত ধারকের দেওয়া আছে, সঞ্চিত শক্তি দেওয়া আছে, ওকে। সঞ্চিত শক্তি দেওয়া আছে, সঞ্চিত শক্তি ইউ ইকুয়াল টু কত? হাফ সি ভি স্কোয়ার। তাহলে সি ইকুয়াল টু কত? 2u/v²। তাহলে সঞ্চিত শক্তি নিলাম 14.9 × 10⁻⁷ বাই ভি² মানে কত? 150²। ক্যালকুলেট করব, যা আসবে তাই মান। ক্যালকুলেটর, হ্যাঁ। 2 × 14.7, না 14.9, × 10⁻⁷ বাই 150²। 1.33 × 10⁻10। ওকে। কোন ধারকের সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল এত বিভব পার্থক্য, তো সঞ্চিত শক্তি কত জুল? ওকে, বের করা যাবে তো। আমরা কি জানি ধারকত্ব সি ইকুয়াল টু কবে আসবে ঈদের দিন। কে এর মান এখানে 1 হবে, কেন বলো তো? কারণ শূন্য মাধ্যম, বা কিছু বলা না থাকলে শূন্য মাধ্যম ধরে নেবো। এ দেওয়া আছে 0.04, এফসাইলন নটের মান 8.854, 10⁻12। ডি এর মান দেওয়া আছে কত? 0.002। ঠিক আছে, তাহলে সি এর মানটাই আগে বের করে নেই। সি এর মানটা কত আসে? 0.04 ইন্টু 8.854, 1.7708, 10⁻10, এত ফ্যারাডে। এবার ইউ ইকুয়াল টু কত হবে? হাফ সিভি²। ওকে, তাহলে হাফ দেওয়া থাকলো, সি দেওয়া হইলো 1.7708 ইন্টু 10⁻10 ইন্টু ভি²। ভি দেওয়া আছে 60 0.5 ইন্টু অ্যান্সার ইন্টু 60²। 3.18 ইন্টু 10⁻7। এত জুল হবে। ওকে, ওকে, সরি, আমার নেটওয়ার্ক চলে গেছিল। চিত্রের প্রতিটি ধারকের ধারকত্ব 2 মাইক্রোফ্যারাডে হলে বর্তনের তুল্যরোধ কত হবে? ওকে, যদি 2 হয় তার মানে কি এইটা 2, এইটা 2, এইটা 2, এইটা 2, এই দুই করলে কত আসবে? 1 আসবে। তারপরে 2, 1 আর 2 মানে হচ্ছে 5। ঠিক আছে, বেশি কথা বললাম না এখানে আর। দেখো আরেকবার বলে দিই। 2, 2, 2, 2, এই দুই শ্রেণীতে আছে, তাই তুল্যরোধ, তুল্য ধারকত্ব হবে 1। তারপর এই 1, এই 2 আর এই 2 আছে হচ্ছে সমান্তরালে, সমান্তরাল থাকলে তিনটাই যোগ করে 5। তড়িৎ ফ্লাস্কের একক হলো, বলো ফ্লাস্কের একক কি? ফ্লাস্কের একক কি? তড়িৎ ফ্লাস্ক নিয়ে সবার আইডিয়া ক্লিয়ার আছে কি? গাউসের সূত্র দেখি। তড়িৎ ফ্লাক্স হলো কোনো তলের ক্ষেত্রফল এবং ওই তলের লম্ব বরাবর তড়িতের উপাংশের গুণফল। অর্থাৎ নর্মালি
যদি লিখতে চাই, এটাকে ফাই দিয়ে প্রকাশ করা হয়। ফাই ইকুয়াল টু ই ডট ডিএস। তাহলে একদম যদি সামান্য করে লিখতে চাই তাহলে এটা কি হবে, ফ্লাস্ক আর এরিয়ার গুণফল। ঠিক আছে, এবার দেখো, ফ্লা সরি, প্রাবল্য, প্রাবল্য আর এরিয়ার গুণফল। এবার প্রাবল্যের ইউনিট কি? প্রাবল্যের জন্য ইউনিট আসে হচ্ছে নিউটন পার কুলম, আর এস এর জন্য আসবে মিটার স্কয়ার। ঠিক আছে, তাহলে নিউটন পার কুলম মিটার স্কয়ার। চার্জিত সমতল পরিবাহী সন্নিকটে তড়িৎ প্রাবল্যের মান কত? সমতল পরিবাহী বলছে, সমতল পরিবাহীর জন্য আসবে হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, সমতল পরিবাহী মানে হচ্ছে এইরকম। এটা পাতলা কাগজ নিলাম। এখানে মনে করলাম কিউ পরিমাণ চার্জ আছে ছড়াই ছিটায়। যেহেতু প্লাস সেহেতু কি হবে, বলরেখাগুলো বাইরে বের হবে। ই বলরেখা বের হবে। তাহলে এই যে ই এর মানটা হবে, এইটাই হবে সিগমা বাই 2 এপসাইলন নট। ঠিক আছে, আর এই রকম যদি এই জিনিসটা কার জন্য, সমতল পরিবাহীর জন্য, মানে একটা প্লেট, একটি প্লেট। এবার যদি আমরা সমান্তরাল পাত ধারক নিয়ে আসি, সমান্তরাল পাত ধারক আনলে কি হবে, এইখানে একটা প্লেট থাকবে, যেই প্লেটের কারণে এইদিকে পাবো হচ্ছে সিগমা বাই 2 এপসাইলন, এবং এইটা অবশ্যই প্লাস 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 প্লাস। আবার আরেকটা আনবো কি, নেগেটিভ না? এবার নেগেটিভের জন্য কি হবে, নেগেটিভের জন্য তো আসলে ভেতরের দিকেই হবে, তাই না? তখন আরেকটা আসবে হচ্ছে, নেগেটিভের জন্য হবে এইরকম, এই দিকে ভেতরের দিকে, মানে দুইটা ডিরেকশন সেম হবে। এবং আসবে হচ্ছে আরেকটা সিগমা বাই 2 এপসাইলন। তাহলে টোটাল যেটা আসবে, টোটাল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা টোটাল ই ইকুয়াল টু আসবে সিগমা বাই 2 এপসাইলন নট, সিগমা বাই 2 এপসাইলন নট, আসবে হচ্ছে সিগমা বাই এপসাইলন নট। তোমাদের মনে পড়ে একটু আগে আমি এই সূত্রটা লিখছিলাম, ইউজ করছিলাম, যে ই ইকুয়াল টু, সরি সিগমা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সিগমা বাই এপসাইলন নট। ওকে, এটা কার জন্য, সমান্তরাল পাত ধারকের জন্য, অর্থাৎ দুইটা প্লেট। আর একটা প্লেট যদি হয়, একটা প্লেটের জন্য কত হবে, সিগমা বাই 2 এপসাইলন নট। তো এখানে একটা প্লেটের জন্যই বলছে, তাহলে এটাই। ওকে, এটি কি, এটি হচ্ছে গাউসের সূত্র, যে ফ্লাস্ক হবে কিউ বাই এপসাইলন নটের। মানে বিষয়টা হচ্ছে কি, কোনো, তিনি বলছিলেন, এটা মনে করো একটা বদ্ধ জায়গা, এই বদ্ধ জায়গার ভেতরে, বদ্ধ জায়গা থেকে যে পরিমাণ ফ্লাস্ক নির্গত হবে, নির্গত ফ্লাস্কের পরিমাণ, এইটা প্রপোর্শনাল টু হচ্ছে ভেতরে কি পরিমাণ চার্জ রাখা আছে তার উপর, সেটার প্রপোর্শনাল। ওকে, তাহলে এইখানে, অথবা এরকম করে বলতে পারি যে কি পরিমাণ চার্জ আছে সেটা কেমন করে পাওয়া যাবে, কি পরিমাণ ফ্লাস্ক বের হচ্ছে সেটার উপর থেকে বলা যাবে না?
মানে বিষয়টা হচ্ছে তুমি একটা, এই মনে করো একটা হচ্ছে জার, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট জার, মানে ট্রান্সপারেন্ট না, ধরো হচ্ছে একটু ঘোলা, কাচের গ্লাস বাট ঘোলা, ঘোলার জন্য ভিতরে এক্সাক্ট জিনিসটা তুমি দেখতে পাচ্ছ না, বাট আলো কিন্তু বাইরে আসে। আর মনে করো তুমি এখানে একটা 5 ওয়াটের বাল্ব রাখছো, তাহলে কি আলোটা যেমন যত বেশি ইফেক্টিভলি বাইরে বের হবে, যদি এখানে 20 ওয়াটের একটা বাল্ব রাখো তার থেকে বেশি হবে না? তাহলে 20 ওয়াট থেকে তুমি কি গেস করতে পারো, বা ওই সরি বেশি আলো থেকে কি গেস করতে পারো, যে ভেতরে বেশি পরিমাণে তোমার উৎস আছে, আর উৎসটাই কি চার্জ না? তাহলে আমরা কি বলতে পারি যে ভেতরে কি পরিমাণ উৎস আছে, অর্থাৎ চার্জ আছে, সেইটা কি পরিমাণ ফ্লাক্স নির্গত হচ্ছে বা আলো নির্গত হচ্ছে তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে লাইটের সোর্স থেকে যেমন লাইট কি পরিমাণ বের হচ্ছে সেটা গেস করা যায়, অথবা উল্টো ভাবে বলতে গেলে ভেতরে কি পরিমাণ লাইটের উৎস আছে সেটা কিসের প্রপোর্শনাল, তোমার ভেতরে কি পরিমাণ, সরি বাইরের দিকে কি পরিমাণ আলো আসতেছে তার উপর নির্ভর করতেছে। আবার ভেতরে কি পরিমাণ চার্জ আছে সেটা হচ্ছে কি পরিমাণ ফ্লাক্স নির্গত হচ্ছে সেটা সমান। তাহলে এইখান থেকে বলা হচ্ছে কিউ ইকুয়াল টু এপসাইলন নট ইন্টু ফাই। ঠিক আছে, বা এইখান থেকে আসতেছে হচ্ছে ফাই ইকুয়াল টু কিউ বাই এপসাইলন নট। আর এই ফাই মানেই তো আমরা জানি ফ্লাস্ক, আর ফ্লাস্কের সূত্রটা আমরা জানি যে ক্লোজ সারফেস এরিয়াতে ই ডট ডিএস করতে হবে। এটাকে এই এই চিহ্ন দিয়ে বলা হয় ক্লোজ সারফেস ইন্টিগ্রেশন। এই হচ্ছে আমাদের গাউসের আলটিমেট সূত্রটা। ঠিক আছে, ডান। চার্জিত বস্তুকে আধানের পরিমাণ কি হবে, একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে বস্তুটার আধানের পরিমাণ হ্রাস পাবে। ঠিক আছে, সে ও সরি শূন্য হয়ে যাবে, একবারে হ্রাস পাবে না বলে একবারে ডিরেক্ট বলি শূন্য হয়ে যাবে। এই ছিল আমাদের মোটামুটি এই চ্যাপ্টারের প্রবলেমগুলো। আরো কিছু আছে, এগুলো আমরা আই গেস নেক্সট দিনে শেষ করব। আচ্ছা, এই কয়েকটা শেষ করে ফেলি, নো প্রবলেম। দেখো, একটি চার্জিত বস্তুকে পৃথিবীর সাথে সংযুক্ত করলে কি হবে, চার্জের পরিমাণ শূন্য হয়ে যাবে। তারপরটা আসো, একই ব্যাসার্ধের একটি ফাঁপা আর একটা নিরেট গোলক উভয়কে একই বিভবে চার্জিত করলে নিম্নের কোনটি প্রযোজ্য হবে? ফাঁপা, আচ্ছা এইগুলা আজকেই করাবো কি? না, এগুলো নেক্সট ক্লাসে পড়াবো। এগুলো নিয়ে এখনো যেহেতু আলোচনা হয়নি, থাক আমাদের এই পর্যন্তই থাক আজকে। ওকে, সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ক্লাসটা আসার আগেই কিন্তু এই ক্লাসটা সবাই সুন্দর করে কমপ্লিট করে ফেলবা, ঠিক আছে? চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন যদি গ্যাপ দিয়ে যাও তাহলে দেখবা আলটিমেটলি অ্যাডমিশনে গিয়েও ঝামেলা হবে চ্যাপ্টারটা কমপ্লিট করতে, কারণ এইখান থেকে ক্রিটিক্যাল প্রশ্ন করতে গেলেই কয়েকটা জায়গা থেকে প্রশ্ন হয়। সেটা হচ্ছে স্থির তড়িৎ, সেটা হচ্ছে চলতড়িৎ, সেটা হচ্ছে তোমার প্রথম পত্রে দেখতে গেলে নিউটনীয় বলবিদ্যা, কাজ ক্ষমতা, শক্তি, এইগুলা। ঠিক আছে, তো এই চ্যাপ্টার গুলো অন্তত তোমাদের ঠিকঠাক ভাবে কমপ্লিট করে তারপর পরীক্ষায় বসতে হবে, যেন এইচএসসির পরে অ্যাডমিশন পিরিয়ডে গিয়ে এই ইজি চ্যাপ্টার গুলো নিয়ে ঝামেলা না হয়। ইজি চ্যাপ্টার গুলো তুমি যদি ইজি জিনিসগুলোই না পড়ে যাও, তখন পরে অ্যাডমিশনে গিয়ে কঠিন পড়াগুলা কেমনে নিবা? কিছু তো স্পেশাল শেখানো হবে তোমাকে তখন, তাই না? তো ইজি জিনিসগুলো আগে এখান থেকে ক্যাপচার করে যেতে হবে, ঠিক আছে? তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে এটা। ওকে, থ্যাংক ইউ সবাইকে।